বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও অভিভাবক বন্ধু, এবং এই মুহূর্তে আমার ক্লাসটি যারা দেখছেন সবাইকে পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের স্বাগত জানাচ্ছি। আজকে পাঠ উপস্থাপনা আমি রয়েছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, MBS হিসাব বিজ্ঞান B.Ed সহকারী শিক্ষক ICT, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সদর, চাঁদপুর। আজকে যে পাঠ নিয়ে হাজির হয়েছি, বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী 8, অধ্যায় 2, পাঠ 9। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করছো যে একটি ডিভাইসের সাথে বিভিন্ন তারের সংযুক্ত দাও। তারপরে পরে ছবিটি দেখতেছ, মানুষের সাথে এটা কি সংযোগ দেওয়া চিহ্ন, অর্থাৎ একজনের সাথে একজনের সংযুক্ত দাও। তারপরে বিভিন্ন সংযুক্তের চিহ্নগুলো দেখতে পাচ্ছ, অর্থাৎ বিভিন্ন কেউ গোল, এবারে একটার সাথে আর একটা সংযুক্ত এলোমেলো, তারপরে স্টারের মতন বিভিন্ন। তাহলে বোঝা যাচ্ছে এটা আমরা কি নিয়ে আলোচনা প্রযুক্ত, অর্থাৎ একজনের সাথে একজনের সংযুক্ত দেওয়া, যেটাকে বলা হয় নেটওয়ার্ক, অর্থাৎ এটাকে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সম্পর্কে আলোচিত হবে। তাহলে আজকের বিষয় হচ্ছে টপোলজি। আজকের বিষয়ে আমরা কি আলোচনা করব? টপোলজি নিয়ে। টপোলজি কি তা আমরা জানতে পারবো এই অধ্যায় থেকে। তাহলে আজকের বিষয় কি হবে? টপোলজি, নেটওয়ার্ক টপোলজি, যেটাকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। এই পাশাপাশি তোমরা কি শিখতে পারবে? এই পাশাপাশি তোমরা শিখতে পারবে নেটওয়ার্ক টপোলজি কি তা বলতে পারবে, বিভিন্ন প্রকার টপোলজি বর্ণনা করতে পারবে, বিভিন্ন প্রকার টপোলজির সুবিধা অসুবিধা বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই টপোলজিটা কি আগে এটা জেনে নিই। যে কম্পিউটারকে কেবল বা তারের মাধ্যমে সংযোগ করার যে মডেল বা ডিজাইন, এবং সেই সাথে সংযোগকারী তারের ভিতর দিয়ে ডেটা আদান প্রদানের জন্য যুক্তি নির্ভর পথের পরিকল্পনা সমন্বয় ধারণাকে নেটওয়ার্ক টপোলজি বলে। তাহলে আমরা টপোলজিটা কি তা খাতে তুলে নিলাম এবং বুঝতে পারলাম যে কম্পিউটারকে কেবল বা তারের মাধ্যমে সংযোগ করার যে মডেল বা ডিজাইন, এবং সেই সাথে সংযোগকারী তারের ভিতর দিয়ে ডেটা আদান প্রদানের জন্য যুক্তি নির্ভর পথের পরিকল্পনায় সমন্বিত ধারণাকে নেটওয়ার্ক টপোলজি বলে। কম্পিউটার নেটওয়ার্ককে নিম্ন পদ্ধতিতে ভাগ করা যায়। একটা হলো প্যান, একটা ল্যান, একটা ম্যান, একটা ওয়ান। তাহলে প্যান মানে কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে বুঝতে পারলাম যে কম্পিউটার নেটওয়ার্ককে নিম্ন পদ্ধতির 4 ভাগে ভাগ করা যায়: প্যান, ল্যান, ম্যান, ওয়ান। প্যান কি? অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা কি? ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক বা ব্লুটুথের মাধ্যমে তৈরি করা হয় তা হলো প্যান, অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে ব্যক্তিগত পর্যায়ের ক্ষেত্রে প্যান নেটওয়ার্ক ব্যবহার করা হয়। আর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠান যে সকল নেটওয়ার্ক ব্যবহার করা হয় সেগুলোকে লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ ল্যান এরিয়া নেটওয়ার্ক বলা হয়, ল্যান বলে সংক্ষেপে। আর সচরাচর একটি শহরের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হলো ম্যান, অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর দেশ জুড়ে বা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হলো ওয়ান মানে কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে এই নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলো জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যায়। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। তাহলে আমরা নেটওয়ার্ক টপোলজি এখান থেকে বুঝতে পারলাম যে নেটওয়ার্ক টপোলজি কি, অর্থাৎ এই যে 4 ধরনের আমরা কি নেটওয়ার্ক দেখলাম, নেটওয়ার্কগুলো দেখলাম 4 ধরনের। কী পেলাম? প্যান, ল্যান, ম্যান, ওয়ান। এই যে বিভিন্ন পদ্ধতিভাবে জুড়ে দেওয়া হচ্ছে নেটওয়ার্কগুলো, এই নেটওয়ার্কগুলোকে ভিন্ন ভিন্ন পদ্ধতিকে বলা হয় নেটওয়ার্ক টপোলজি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমার খুবই পরিচিত দুটি ছবি দেখতে পাচ্ছ। দুটি কিসের ছবি? হ্যাঁ, ঠিকই বলেছো, দুটি বাসের ছবি। তাহলে আমরা দেখি, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটারে ওই যে সংযুক্ত দেওয়া। তাহলে এটাও একটা নেটওয়ার্ক। তাহলে এটা কি? এটার মতো এই বাসের মধ্যে মাঝখানে যেমন জায়গা থাকে লম্বাভাবে, ঠিক এটাও বাসের মধ্যে থাকে। তাহলে এটা কোন নেটওয়ার্কের মধ্যে পড়ে?
এটাকে বলা হয় বাস টপোলজি, অর্থাৎ বাসের মতো দেখতে লম্বা, সেই জন্য এটাকে বলা হয় বাস টপোলজি। এটাও একটা, এগুলো ধরো কম্পিউটার, নিচে কম্পিউটার লম্বা একটি কি আছে সংযুক্ত লাইন আছে, তাহলে বাসের এরকম লম্বা মাঝখানে জায়গা থাকে, তো সেটাই, তাহলে এটা কোন টপোলজি পড়ে? বাস টপোলজি। তাহলে এটা হলো বাস টপোলজি। তাহলে বাস টপোলজি কি? যে টপোলজিতে একটি মূল তারের সাথে সব কয়টি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে। বাস টপোলজিকে অনেক সময় লিনিয়ার টপোলজিও বলা হয়। এই নেটওয়ার্ক ব্যবস্থায় যখন কোনো ডেটা স্থানান্তর করা হয় তখন এই ডেটা সিগন্যাল আকারে মূল বাসে চলাচল করে। এই ক্ষেত্রে যে কম্পিউটার ডেটা গ্রহণ করতে চায় সেই ডেটা পেয়ে থাকে। অন্য কম্পিউটারগুলোই ডেটা পৌঁছবে না যতক্ষণ নিজেই সংযুক্ত না হয়। কম্পিউটার ল্যাবে অল্প ব্যয়ে এই কি নেটওয়ার্ক ব্যবহার করা খুবই উত্তম। তাহলে আমরা বাস টপোলজিটা কি বুঝে গেলাম, যে টপোলজিতে একটি মূল তারের সাথে সব কয়টি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলা হয়। বাস টপোলজির কিছু সুবিধাও রয়েছে। বাস টপোলজির সুবিধাগুলো যেমন বাস টপোলজি সহজ এবং সরল। এই টপোলজির কোনো কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ সিস্টেমের কোনো ক্ষতি হয় না। এই টপোলজিতে খুব কম কেবল প্রয়োজন হয়। নতুন কম্পিউটার সংযোগ করতে চাইলে মূল বাসের সাথে সংযুক্ত করে দিলেই হয়। প্রয়োজনে রিপিটার ব্যবহার করে এই নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। এর সুবিধাগুলো আমরা জেনে নিলাম। এর অসুবিধা আছে, এই টপোলজিতে ডেটা চলাচলের গতি কম থাকে। বাস টপোলজিতে সহজ ও ত্রুটি নির্ণয় করা যায় না। বাস টপোলজিতে সহজে ত্রুটি কোথায় ডিস্টার্ব হয়েছে তা নির্ণয় করা সহজ হয় না। তাহলে আমরা সুবিধাগুলো জেনে নিলাম, অসুবিধাগুলো নিলাম। আমরা নিচটা দেখি। হ্যাঁ, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো এটা একটা চুরির মতো দেখতে। চুরিটা কি? গোল বৃত্তাকার, এই বৃত্তাকার, আর পরেরটা একটা কি রিং। তাহলে এইটাও একটা বৃত্তাকার, এটা তাহলে আমরা এটা কি রিং এর সাথে পরিচিত। তাহলে দুইটা হলে রিং। দেখো তো এইটাও কীরকম রিংয়ের মতো গোল চারপাশে, না ঠিক না? হ্যাঁ, এই এক কম্পিউটারের সাথে কীভাবে গোল আকার বৃত্তাকার আকারে সংযুক্তকারী। তাহলে এই যে বৃত্ত আকারের সাথে সংযুক্তকারী, তাহলে এটাকে আমরা কি বলি? রিং। তাহলে এটা এই যে বৃত্ত আকারভাবে সংযুক্ত কাটছে, তাহলে এটা কোন টপোলজি পর্যায়ে পড়ে? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, এটা রিং টপোলজি পর্যায়ে পড়ে। তাহলে আমরা এটাকে রিং টপোলজি বলতে পারি। তাহলে রিং টপোলজি কি? যে নেটওয়ার্কে সবগুলো কম্পিউটারকে কেবলের মাধ্যমে এমনভাবে সংযুক্ত করা হয় যে একটি রিং বা লুপের সৃষ্টিও তাকে রিং টপোলজি বলে। এই ব্যবস্থায় কোনো কম্পিউটার ডেটা পাঠালে তা বৃত্তাকার পথে কম্পিউটারগুলোর সাথে ঘুরতে থাকে যতক্ষণ না নির্দিষ্ট কম্পিউটার ডেটা গ্রহণ করে। রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার গুরুত্ব সমান। তাহলে বোঝা গেল, একটি কম্পিউটারের সাথে আরেকটি দুইটি কম্পিউটার সেভাবে যুক্ত থাকে, সেটা হলো রিং টপোলজি। অর্থাৎ একটা কম্পিউটারের সাথে আরও দুইটা যুক্ত করে দেয়, আরও দুইটা যুক্ত করে দেয়। এই ধরনের চারপাশে এরকম ঘুরতে থাকা কম্পিউটারগুলোই হলো মানে সংযুক্ত দেওয়ার হলো রিং টপোলজি। অর্থাৎ রিংয়ের মতো চারপাশে একটা কম্পিউটারের সাথে আর দুইটার সাথে আরও দুইটা এরকম সংযুক্ত করা হয়। চারপাশে গোল আকার বৃত্ত আকারে যেরকম সংযুক্ত দেওয়া হয়, এটাকে বলা হয় আমরা রিং টপোলজি। রিং টপোলজির কিছু সুবিধা রয়েছে, আবার অসুবিধাও রয়েছে। আমরা সুবিধাগুলো প্রথম জেনে নিই। যে সুবিধা হচ্ছে, এই টপোলজিতে কোনো কেন্দ্রীয় সার্ভার বা কম্পিউটার প্রয়োজন হয়। সব কম্পিউটার যেমন একটা সার্ভার থাকে কেন্দ্রীয়ভাবে, এইটার কোনো কেন্দ্রীয় কোনো সার্ভার বা কম্পিউটার প্রয়োজন হয় না। এই টপোলজিতে কম্পিউটার সংখ্যা বাড়ালেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। যত কম্পিউটারের দক্ষতা তেমন বেশি কি প্রভাবিত হয় না। তবে এর অসুবিধা সবচেয়ে বেশি। অসুবিধাগুলো হলো, এই টপোলজির ডেটা চলাচলের গতি খুব কম এবং খরচও বেশি পড়ে। সমস্যা নিরূপণ করা সহজ হয় না। এই টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচলে পড়ে। কম্পিউটার সংখ্যা বাড়ালে ডেটা পারাপারেও সমস্যা দেখা দেয়। নতুন কম্পিউটারে সংযোগ দেওয়ার প্রয়োজন হলে পূর্বের সিস্টেম ভেঙে নতুনভাবে আবার করতে হয়। এটা হলো তার অসুবিধাগুলো। দেখা যায় সুবিধা হচ্ছে এই রিং টপোলজির একটু অসুবিধাগুলোই বেশি।
শুভ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সব পরের ছবিতে কী দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুইটি তারা। তাহলে তারা ইংলিশে বলা হয় স্টার। তাহলে এগুলোকে আমরা কি বলি? স্টার। দেখো তো আমাদের এই কম্পিউটারগুলো, দেখো একটা কম্পিউটার এরকম স্টারের মতো যেভাবে এরকম বেরিয়ে গেছে, এটা মূল মাঝখান থেকে যেরকম, ঠিক আমাদের এই কম্পিউটারগুলো একটা মাঝখানে হাব থাকে, এই হাবের থেকে বের হয়ে যায় স্টারের মতো। তাহলে এইটাও এরকম মাঝখান থেকে কি হাবের মতো বের হয়ে যায়। তাহলে কে বলা হয়? এটাকে স্টার টপোলজি। তাহলে আমরা এটাকে বলতে পারি কি? স্টার টপোলজি। তাহলে স্টার টপোলজি কাকে বলে? যে নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় জংশন বা হাব বা সুইচ থেকে সংযোগ দেওয়া হয়, তাকে স্টার টপোলজি বলে। অর্থাৎ একটা কেন্দ্রীয়ভাবে একটা হাব থাকবে অথবা সুইচ থাকবে, এটার থেকে সব কম্পিউটার সংযোগ দেওয়া হবে, এটাকে বলা হয় স্টার টপোলজি। একটি হাব দিয়ে সব কম্পিউটারকে সংযোগ করা হয়। একটি হাবের মাধ্যমে সব কম্পিউটার কী করে সংযোগ করা হয়? তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ, একটি হাবের মধ্যে যত কম্পিউটার হবে তত কম্পিউটারগুলো সংযোগ করা যাবে। হাবের ক্ষমতা যত বেশি হবে, নেটওয়ার্কের তত বেশি সংযোগ দেওয়া যাবে। সেলুলার ফোন স্টার টপোলজি ব্যবহার, এর সুবিধা হলো সেলুলার ফোন স্টার টপোলজি ব্যবহার করে। সেলুলার যে ফোনগুলো আছে সেখানে স্টার টপোলজি ব্যবহার করা হয়। অথবা লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেখানে লোকাল এরিয়া ব্যবহার করা হয়, নেটওয়ার্ক ব্যবহার হয়, সেখানে এই তোমার স্টার টপোলজি ব্যবহার করা হয়। তবে এর সুবিধাগুলো রয়েছে। এর সুবিধাগুলো হচ্ছে, বর্তমানে এই টপোলজি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে সবচেয়ে বেশি এগুলো ব্যবহৃত হয়। এই নেটওয়ার্কে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেমের কোনো প্রভাব পড়বে না। এই টপোলজিতে ডেটা চলাচলের গতি বেশি। এই টপোলজিতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায় বলে এই ত্রুটি সহজে নির্ণয় করা যায়। এটাকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ চলাচল করে, সেজন্য সহজে কোনটা কোন জায়গায় নষ্ট হয়েছে তার ত্রুটিটা আমরা সহজে খুঁজে বের করতে পারি। এই টপোলজিতে নতুন কম্পিউটারের সংযোগ দিতে চাইলে শুধু হাবের সাথে সংযোগ দিলেই হয়ে যাবে, আর অন্য কোনো ঝামেলা পোহাতে হয় না। তাহলে দেখা যায় এটা সুবিধাই অনেক বেশি। এর বেশি এটা অসুবিধা নেই। এর অসুবিধাগুলো দুই একটা আছে, যেমন এটি ব্যয়বহুল, কেননা প্রত্যেকটি কম্পিউটার হাবের সাথে সংযোগ করতে চাইলে আবার প্রচুর কেবলের প্রয়োজন হয়। আবার এই টপোলজিতে হাব বা সুইচ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেমটাই কি অচল হয়ে পড়ে। এই দুটি অসুবিধা। অর্থাৎ যদি তুমি নতুন করে কোনো কম্পিউটার সংযুক্ত হতো, তাহলে নতুন করে কেবল বা তার প্রয়োজন হয়। আর যদি হাব বা সুইচ নষ্ট হয়ে যায়, তাহলে পুরো সিস্টেমটি কি হয়ে যায়? অচল হয়ে পড়ে। তাহলে এটা হলো স্টার টপোলজির সুবিধা অসুবিধাগুলো। তারপরে নেক্সটে আমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা কিসের ছবি? তোমরা হয়তো বুঝতে পারছো, এটা একটা ম্যাশের ছবি। তাহলে এটা কি? এই যে তারের সাথে আরেক তারের সংযোগ দেওয়া, এই যে এইভাবে কিন্তু হলো আমরা বলি জালিকা মতো, আসলে কিন্তু এটাকে ম্যাশ সিস্টেম বলা। তো ম্যাশের মধ্যে একটার সাথে আরেকটার সাথে, অর্থাৎ এক কোণার থেকে যে কোনো প্রান্তের সাথে তার সংযোগ রয়েছে, এটাকে ম্যাশ বলে। যে এরকমই আমার কম্পিউটার, একটা কম্পিউটার সাথে সকল কম্পিউটার যুক্ত, একটা কম্পিউটার সাথে প্রত্যেক কম্পিউটার সাথে যুক্ত, কোনো কম্পিউটার বাদ নেই। যেমন এই জালিকাটা যেরকম আমরা দেখতে পাচ্ছ, মেশটা যেরকম দেখতে পাচ্ছ, এই যে একটা ইয়ার সাথে সবগুলো কিন্তু যুক্ত রয়েছে। তাহলে এটাকে আমরা কোন টপোলজি বলতে পারি? ম্যাশ টপোলজি বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? ম্যাশ টপোলজি। তাহলে ম্যাশ টপোলজি কি? যে নেটওয়ার্ক ব্যবস্থায় প্রতিটি ওয়ার্কস্টেশনের সাথে আলাদা আলাদা বাস বা লিঙ্ক থাকে এবং প্রতিটি ওয়ার্কস্টেশনে সরাসরি যে কোনো ওয়ার্কস্টেশনের সাথে ডেটা আদান প্রদান করতে পারে, ম্যাশ বা পরস্পর সংযুক্ত নেটওয়ার্ক টপোলজি বলে। তাহলে আমরা ম্যাশ টপোলজি বলতে কী বুঝি আমরা বুঝতে পারলাম। এই ধরনের নেটওয়ার্ক কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক বলে। তাহলে এই ধরনের নেটওয়ার্ক কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক বলে। কোনো কম্পিউটার নষ্ট হলে অন্য কম্পিউটারের ডেটা আদান প্রদানে কোনো সমস্যা হয় না। যদি কোনো একটা কম্পিউটার কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়, তাহলে ডেটা আদান প্রদান করতে কোনো কী হয় না? অসুবিধায় পড়তে হয় না। তারপরে হলো অন্য কম্পিউটার ডেটা আদানের সমস্যা নেই। এই পদ্ধতিতে খুব সহজেই সমস্যার সমাধান করা যায়, শুধু সংযোগ লাইনগুলো দৈর্ঘ্য হওয়ার কারণে এর খরচটা একটু বেশি পড়ে। তাহলে এই সুবিধাগুলো আমরা জেনে নিই। আবার একটু সুবিধাগুলো জেনে, তারপরে দুটো জেনে নিলাম। তারপর আমরা জেনে নিই নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়। এটা নেটওয়ার্কের খুব সহজেই সমাধান করা যায়, যে কোনো দুটি কম্পিউটারের মধ্যে দ্রুত ডেটা আদান প্রদান করা যায়। তাই নেটওয়ার্ক চলে যে কোনো দুটি কম্পিউটারের সাথে দ্রুত কি তথ্য আদান প্রদান করা যায়। ডেটা কমিউনিকেশন অনেক বেশি নিশ্চয়তা থাকে। যে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটার ডেটা আদান প্রদান করতে সমস্যা হয় না।
এক নোড থেকে অন্য নোডে ডাটা সরাসরি স্থানান্তর করা যায়। তাহলে আমরা দেখলাম এর মেশ টপোলজির অনেক সুবিধাও রয়েছে, কিছুটা অসুবিধা রয়েছে। তা হলো সংযোগ লাইনগুলোর দৈর্ঘ্য বেশি হয়, খরচ একটু বেশি পড়ে, আমি আগেই বলছিলাম। নেটওয়ার্কে ইনস্টলেশনের কনফিগারেশন বেশি জটিল, যখন ইনস্টলেশন করতে হয় অথবা যখন এটা বসাতে হয় তখন এর কনফিগারেশনের জন্য অনেক কিছু একটু ব্যয়বহুল হয়ে পড়ে, অনেক কি জটিল হয়ে পড়ে। এই ছিল কি সুবিধা অসুবিধাগুলো। আমরা পরের ছবিটি কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, গাছ। আমরা গাছের থেকে দেখতে পাচ্ছি, গাছের একটা নমুনা দেখতে পাচ্ছি যে একটা ডাল আছে, ডালা থেকে আরও ডালপালা ছড়াচ্ছে এইভাবে। তাহলে এটাকে ইংলিশে বলে ট্রি। ইংলিশে বলে কি? ট্রি। দেখো তো একই রকম আমরা যে কম্পিউটারগুলো মাঝখানে একটা ইয়ে থাকবে, যে গাছের মতো একটা কি থাকে, গাছটা থাকে বডিটা, যেমন এটা গাছের বডি থাকে, তারপর ডালপালার মতো এক কম্পিউটার আর এক কম্পিউটার, এটা একটা নেটওয়ার্ক। তাহলে এটা কিসের সাথে মিল রয়েছে? গাছের সাথে। তাহলে এটা গাছ নেটওয়ার্ক বলে, বা আমরা ইংলিশে বলি ট্রি। তাহলে এটা কোন নেটওয়ার্ক টপোলজিতে পড়বে? ট্রি টপোলজির মধ্যে পড়বে। তাহলে এটা কি নেটওয়ার্কের মধ্যে বলে? ট্রি টপোলজি নেটওয়ার্কের মধ্যে পড়ে। তাহলে ট্রি টপোলজি নেটওয়ার্ক কি? সব কয়টি কম্পিউটারকে একাধিক হাব দ্বারা, আমি স্টার টপোলজি একটা হাব ধরছি, আর এখানে একাধিক হাব আছে। দেখো এখানে একটা আছে, প্রত্যেকটা ওই যে আমরা গাছের যে মূল ইয়ার থেকে আবার ডালপালা হলে ডালের এক কোণা থেকে যেটাকে প্রত্যেক কোণে কোণে একটা কী করে থাকে, হাব থাকে। ঠিক এরকমই এই আমাদের এই নেটওয়ার্কের বেলায় প্রত্যেকটা ডালের মূল ইয়ার থেকে একটা করে কি হাব সংযুক্ত থাকে। তাহলে সেই জন্য বলছি সব কয়টি কম্পিউটারকে একাধিক হাব ব্যবহার করে একটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয়, যাকে বুট সার্ভার কম্পিউটার বলে। এই বুট কম্পিউটার সার্ভার বা শাখা প্রশাখার বিশিষ্ট নেটওয়ার্কে ট্রি টপোলজি বলে। তাহলে মূলত স্টার টপোলজির সম্প্রসারিত নেটওয়ার্ক হলো ট্রি টপোলজি। তাহলে স্টার টপোলজিরই কয়েকটা স্টার টপোলজি মিলা এই সম্মিলিত রূপই হচ্ছে কি ট্রি টপোলজি। তাহলে আমরা বুঝতে পারলাম যে ট্রি টপোলজি কীরকম এবং ট্রি টপোলজি কী। এর সুবিধাগুলো কি? এর সুবিধা হচ্ছে এই টপোলজিতে নতুন কোনো নোড যুক্ত করা বা বাদ দেওয়া সহজ হয়। তাহলে যদি কোনো নতুন কোনো তুমি নোড ব্যবহার করে তা সংযুক্ত করলে বাদ দিতে পারবা, সহজভাবে বাদ দেওয়া যায়। অফিস ব্যবস্থাপনার জন্য এটি খুবই বেশি উপযোগী। অফিসে যদি আমরা অফিস ব্যবস্থাপনার জন্য ব্যবহার করি তাহলে এই নেটওয়ার্কটা খুবই উপযোগী। এই পদ্ধতিতে শাখা প্রশাখার মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ সুবিধাজনক। তাহলে এটা আমরা শাখা প্রশাখার মাধ্যমে আমরা কী করতে পারি? এভাবে সম্প্রসারণ করতে পারি। এর অসুবিধা হচ্ছে এই টপোলজিতে নেটওয়ার্ক গঠন প্রকৃতি অনেক জটিল হয়, সেই জন্য এটা অনেক জটিল। এই মূল কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্কের অচল হয়ে পড়ে, অর্থাৎ এটা মূল যে সংযোগ স্থান থেকে সেখানে যদি নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ সার্ভার কী হয়ে যায়, বা অর্থাৎ সম্পূর্ণ কম্পিউটার নেটওয়ার্ক কী হয়ে যায়, অচল হয়ে পড়ে। তাহলে এর অসুবিধা রয়েছে যেমন সুবিধাও রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের টপোলজি সম্পর্কে আলোচনা করলাম। তার উপরে ভিত্তি করে চলো আমরা আজকের ক্লাসে কী শিখতে পেলাম তা একটা মূল্যায়ন করে দেখি। বলো দেখি, সবচেয়ে বেশি একটি হাবের সাথে সকল কম্পিউটার সংযুক্তকে কি বলে? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, এটা হলো কি সবচেয়ে বেশি হাবের সাথে, একটি হাবের সাথে হলো কী হবে? এটা হবে কি স্টার টপোলজি। বেশি সংখ্যক কম্পিউটার সাথে কোন টপোলজির মাধ্যমে যোগাযোগ করা যায় তুমি বলে মনে করো? এক, রিং টপোলজি হয় নাই, বাস টপোলজি তাও হয় নাই, তাহলে এটা কী হবে? স্টার টপোলজি। তাহলে বেশি সংখ্যক কম্পিউটার সাথে কোন টপোলজির মাধ্যমে যোগাযোগ করা যায়? স্টার টপোলজি। স্টার টপোলজির মাধ্যমে কি বেশি সংখ্যক কম্পিউটার সাথে যোগাযোগ করা যায়। আমরা পরের প্রশ্নটি আমরা জেনে নিই। কোন টপোলজিতে একটি কম্পিউটার দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে? মেশ টপোলজিতে, না স্টার টপোলজিতে, না ট্রি টপোলজি, না রিং টপোলজিতে? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, এইটা হবে রিং টপোলজিতে। অর্থাৎ কোনো টপোলজি একটি কম্পিউটারের সাথে দুটি কম্পিউটার যুক্ত থাকে রিং টপোলজির বেলায়। তারপরে পরের প্রশ্নটা পারে কিনা দেখি। প্রত্যেক কম্পিউটারের সাথে যুক্ত থাকে কোন টপোলজিতে? অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার A to Z পর্যন্ত কি যুক্ত থাকবে। তুমি যে 100 কম্পিউটার সাথে এই একের সাথে 100 নম্বর কম্পিউটারের সাথে এরকম 99, 98 প্রত্যেকটা কম্পিউটার সাথে যুক্ত থাকে কোন কম্পিউটার? হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, সেটা হলো মেশ টপোলজি। তাহলে এটা হলো কি মেশ টপোলজি, অর্থাৎ প্রত্যেক কম্পিউটারে যুক্ত থাকে হলো মেশ টপোলজি। তাহলে উত্তরগুলো মিলে নাও। হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, এগুলো হলো মেশ টপোলজি। আশা রাখি তোমরা আজকে ক্লাসে
তোমরা টপোলজির উপর যে ধারণা নিয়েছো তোমরা, এর উপরে যদি কোনো প্রশ্ন আসে তোমরা কি উত্তর দিতে পারবে। তাহলে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। চলো আমরা এই ক্লাসের থেকে কি শিখতে পেলাম সেই ভাষা বুঝে তার উপর একটি কাজ করবা। তা হচ্ছে কি, কাজটি হলো বিভিন্ন প্রকারের টপোলজির সুবিধা অসুবিধাগুলো বর্ণনা করবা। আমি যে বিভিন্ন টপোলজি বললাম, এই টপোলজিগুলো বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো তো আলোচনা করছি, তা তুমি কি করবা, তারপরে একটি চার্ট তৈরি করে সুবিধা অসুবিধাগুলো কি বর্ণনা করে নিয়ে আসবা। যখন স্কুল খুলবে তখন আমাদেরকে দেখাবে, আমরা দেখে নিব যে তোমাদের কোথায় ভুল প্রয়োজন, সংযুক্ত প্রয়োজন আছে কি না তা দেখে দিব। তাই তোমরা আজকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও, এবং সেই সাথে এই ক্লাসটি তোমরা তোমাদের ব্যক্তিগত ফেসবুক পেজে অথবা ব্যক্তিগত ফেসবুকে শেয়ার করবে, যাতে অন্যজন দেখতে পারে এবং তা থেকে কি সে শিখতে পারে। তাহলে ততদিন পর্যন্ত আবার দেখা হবে। তোমরা সবাই বাড়িতে থাকো, নিরাপদে থাকো এবং ভালো থাকো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।